সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের মানুষ স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমি তোমাদের সামনে নতুন একটা অংশ আলোচনা করবার জন্য চলে এসেছি। তোমরা সবাই ভালো আছো? পূর্বের ক্লাসে আমরা যে অধ্যায়ের উপ অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা সম্পর্কে আশা করি সবাই একটু বাড়িতে দেখে এসেছো। আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে কি আলোচনা করেছিলাম বলো আমাকে। আমরা মূলত আলোচনা করেছিলাম যে বিশ্ব উষ্ণায়ন, তাই তো? এই বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের পৃথিবীতে কি কি পরিবর্তন বা কি কি ফলাফল আমরা লক্ষ্য করতে পারছি সেইটাই আমরা আলোচনা করেছিলাম, তাই তো? এবং এর সঙ্গে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছিলাম, যেটা এল নিনো বা লা নিনা, এই দুটো শব্দ মূলত আমরা জেনেছিলাম। এল নিনো আসলে কি হয় বলো? এল নিনো আসলে আমাদের ভারতবর্ষ তথা ভারতবর্ষ উপমহাদেশে যে অঞ্চল রয়েছে সেখানে গরমের তীব্রতা অনেকটাই বেড়ে যায় এবং খরা হতে পারে, যেটা অনাবৃষ্টি খরা হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আর যদি লা নিনা আসে তখন কিন্তু অতিবৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়। আচ্ছা বলো তো, আমাদের এই যে সাল, আমরা যে সালে এখন বসবাস রয়েছি 2024 সাল, এই 2024 সাল এল নিনো না লা নিনা কিসের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? এই 2024 সালটা কিন্তু লা নিনার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো লা নিনাতে যেমন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই ভারতবর্ষ তথা ভারতীয় উপমহাদেশে যে অঞ্চলগুলো রয়েছে বৃষ্টি যেমন হচ্ছে, আবার আবহাওয়া দপ্তর থেকে সতর্কতাও জারি করা হয়েছে যে এই বছর শীতের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি হবে। ঠিক আছে, তো পূর্বের ক্লাসে আমরা যা কিছু আলোচনা করেছি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা তার খুব সুন্দরভাবে সঠিকভাবে উত্তর দিতে পেরেছো। আমি আশা করি তোমরা ভবিষ্যতেও অন্যান্য যে ক্লাসগুলো আছে বা যে ক্লাসগুলো আমরা প্রতিনিয়ত প্রাত্যহিক আলোচনা করি সেগুলো তোমরা সঠিকভাবে ভালোভাবে এই আলোচনাগুলো করতে থাকো। ঠিক আছে, নিজেরাও বন্ধুদের মধ্যেও অনেক সময় আলোচনা করলে কি হয়, কারোর মধ্যে যদি কোনো ডাউট থাকে, যদি কোনো ভুল কিছু ধারণা থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে সেই ধারণাগুলো সঠিক ধারণায় পরিণত হতে থাকে। এবং আমরা শিক্ষকরা তোমাদেরকে সাহায্য করবার জন্য অবশ্যই আছি। যে কোনো সমস্যা নির্দিষ্ট সেই টিচারের কাছে গেলে তারা অবশ্যই তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, তো আজকে আমাদের যে নির্দিষ্ট আলোচনার অংশ, আমরা সেই অংশ আজকে আলোচনা করব। আজকে এই যে পৃথিবীতে আমরা সব সময় বলি, বিভিন্ন সময় দেখো তোমরা কেউ যদি আবহাওয়ার বিভিন্ন খবরাখবর সম্পর্কে বা টিভিতে যদি আবহাওয়ার খবর সম্পর্কে একটু শুনে থাকো বা জেনে থাকো, দেখো সেখানে বিভিন্ন সময় বলে যে এই যে 3 দিন বা 4 দিন 5 দিন বৃষ্টি হবে এবং সেটা একটা গভীর নিম্নচাপ আকার নিয়েছে, তাই না? এটা নিম্নচাপ আকার বা নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের দরুন এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। ঠিক আছে, তো এই যে নিম্নচাপ কাকে বলা হয়, উচ্চচাপ কাকে বলা হয়, এবং এই নিম্নচাপ তার তো একটা নির্দিষ্ট একক রয়েছে, একটা নির্দিষ্ট একক দিয়ে আমরা নির্ণয় করতে পারি। তো সেটাই আমরা জানবো, বুঝবো আজকের অংশ। আমরা তো দশম শ্রেণীর তোমরা ছাত্রছাত্রী, আমরা দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করছিলাম। বায়ুমণ্ডলের আজকে উপ অধ্যায় হিসাবে আমরা আলোচনা করব বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ, এবং এই অংশটাও বেশ কয়েকটি উপভাগে আমরা ভাগ করে নেব। আজকে পার্ট 1 সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে,
শুরু করার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যদি কারোর কোথাও কোনো সমস্যা হয় নির্দিষ্ট সেই অংশটা বুঝতে আমাকে রেসপন্স করে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে সঠিকভাবে আবার বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? প্রথমেই বলা হচ্ছে বায়ু চাপ, তাই না? আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো হালকা কোনো বস্তু তুমি যদি কোথাও রাখো বা তোমার মাথায় যদি নাও, তুমি যদি সেটাকে বহন করতে নিয়ে যাও, হালকা বায়ু তোমাকে বেশি চাপ দেবে না যে ভারী বস্তু সেটা তোমাকে বেশি চাপ দেবে? যেটা ভারী বস্তু সেটাই তোমাকে বেশি চাপ দেবে, তাই তো? দেখো, সাধারণভাবে বায়ুর ওজনকেই কিন্তু বায়ুর চাপ বলা হয়। ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠের নির্দিষ্ট কোনো একটি জায়গা, যে জায়গাটি রয়েছে সেখানে ঊর্ধ্বসীমা পর্যন্ত, অর্থাৎ উপরিস্থিত যে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বায়ুস্তরের যে ওজন, সেই ওজনকেই বলা হয় বায়ু চাপ। আবার অন্যভাবে কি বলা যেতে পারে, বায়ুমণ্ডলের গ্যাসের যে অণুগুলি অবিরাম সংঘর্ষের ফলে ভূপৃষ্ঠে প্রতি একক বর্গ একক স্থানে যে বল কাজ করে সেটাকে আমরা বায়ু চাপ বলছি। সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক 1 কেজি বাই বর্গ সেমি, ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপ সবচেয়ে বেশি। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? 1 কেজি প্রতি বর্গ সেমি। তাহলে যে প্রতি বর্গ সেন্টিমিটার, সেই 1 বর্গ সেন্টিমিটার রয়েছে, সেই 1 বর্গ সেন্টিমিটারের মধ্যে 1 কেজি বায়ুর চাপ কিন্তু অনুভব করা যায়। আচ্ছা, এছাড়াও আরো একটা কথা, সর্বনিম্ন বায়ুস্তর, আমরা সর্বনিম্ন স্তরে বসবাসকারী, তোমরা পড়ে এসছো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো পড়ে এসেছো। তাই সর্বনিম্ন বায়ুস্তরে বাস করলেও কি হয়, আমরা কিন্তু বায়ুচাপ অনুভব করতে পারি না। ঠিক আছে? কারণ আমাদের দেহের আভ্যন্তরীণ যে চাপ ও বাইরের বায়ুমণ্ডলীয় চাপ সমান, একটি চাপ অপরটিকে কার্যকর হতে দেয় না। তাহলে বোঝা গেল, যেহেতু আমাদের নির্দিষ্ট একটি চাপ রয়েছে আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহের এই আভ্যন্তরীণ চাপ আর বাইরের যে বায়ুমণ্ডলীয় চাপ সমান থাকে, এবং একটি চাপ কি করে আরেকটা চাপটাকে কার্যকর হতে দেয় না। তাহলে এইটুকু বোঝা গেল। আচ্ছা, এবার বলা হচ্ছে প্রমাণ বায়ুচাপ। প্রমাণ বায়ুচাপ কোনটি? বলছে এটা প্রমাণ বায়ুচাপ, এই যে প্রমাণ বায়ুচাপ, আমরা যদি পৃথিবীকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যাই, তাহলে আমাদের মধ্যবর্তী অক্ষরেখা কোনটি দাঁড়াবে? 45 ডিগ্রি অক্ষরেখা। তো এই 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় কি বলা হচ্ছে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে, মানে একদম সি লেভেল যেটা রয়েছে, সমুদ্রের কাছাকাছি যে অঞ্চল, সেই সি লেভেলে কি হয়, ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা বলা হচ্ছে 29.92 ইঞ্চি বা 760 মিলিমিটার। ঠিক আছে? তার মানে যে ব্যারোমিটারে আমরা বায়ুর চাপ নির্ণয় করি, সেইখানটাতে পারদ যে রয়েছে, তাহলে আমরা যখন থার্মোমিটার পড়েছিলাম তখনও জেনেছি পারদের ওঠানামার জন্যই কিন্তু আমরা তাপমাত্রাকে নির্ণয় করতে পারি। ব্যারোমিটারেও একই রকম ভাবে পারদ রেখে দেওয়া হয়েছে। পারদের সাহায্যে যদি পারদের স্কেলে 29.92 ইঞ্চি বা 760 মিলিমিটার বা 1013.25 মিলিবার, ঠিক আছে, এর সমান হয়, এই চাপকেই পৃথিবীর প্রমাণ বায়ুচাপ বলা হয়। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীর প্রমাণ বায়ুচাপ কত, তাহলে আমাকে বলতে হবে 1013.25 মিলিবার। ঠিক আছে? এবং এই 1013.25 মিলিবারকে যদি স্কেলে আমি নির্ণয় করি, তাহলে সেটা হবে 29.92 ইঞ্চি বা 760 মিলিমিটার। বোঝা গেল প্রমাণ বায়ুচাপ। এটা কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন হিসাবে
দেখা আসতে পারে। এবার বায়ুচাপের প্রকার কি রয়েছে? বায়ুচাপের প্রকার পরিমাণ অনুসারে বায়ুচাপকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। তাহলে ব্যারোমিটারে পারদস্তম্ভের যে উচ্চতা 700 মিলিমিটার বা তার বেশি যখন হবে, তখন সেই অঞ্চলের বায়ুকে আমরা উচ্চচাপ হিসাবে চিহ্নিত করব। আর ব্যারোমিটারে 760 মিলিমিটার, ঠিক আছে, বা 1013 মিলিবারের কম যদি হয়, তখন তাকে আমরা নিম্নচাপ অঞ্চল বলে চিহ্নিত করতে পারব। ঠিক আছে? তবে এটাও বলে দেওয়া হচ্ছে যে এরকম কোনো নির্দিষ্ট সীমারেখা নেই যে সীমারেখাতে আমি বুঝে যাব যে এইটা আমার উচ্চচাপ অঞ্চল, এইটা নিম্নচাপ অঞ্চল। ঠিক আছে? তো পাশাপাশি অবস্থিত দুটি অঞ্চলের মধ্যে যে অঞ্চলে চাপ বেশি থাকবে সেটা উচ্চচাপ, আর যে অঞ্চলে চাপ কম থাকবে সেটাকে আমরা নিম্নচাপ বলবো। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো, তোমরা ছবিগুলো দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে ভূপৃষ্ঠের ওপরে কোথায় হায়ার প্রেসার হচ্ছে, কোথায় লোয়ার প্রেসার হচ্ছে। ঠিক আছে? যত লোয়ার প্রেসার হবে তার চাপও তত কমবে, হায়ার প্রেসার হলে উচ্চ চাপ, তখন তার চাপও বেশি হবে। ঠিক আছে? সর্বোচ্চ বায়ুচাপ পৃথিবীর বুকে অর্থাৎ ভূপৃষ্ঠে পরিমাপ করা হয়েছিল 1493 সালে, বলছে 1075 মিলিবার। আমরা সাধারণত 1013 মিলিবারের উপরে উচ্চচাপ ধরি, তো এখানে দেখো 1075 মিলিবার, এবং এটা ইরকুটস্কে, রাশিয়ার ইরকুটস্ক যেটা যে অঞ্চল, সেখানে এই উচ্চচাপটা নির্ণয় করা বা ক্যাপচার করা হয়েছিল। ঠিক আছে? তাহলে এইটুকু অংশ আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যে অংশ আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা তো বললাম যে বায়ুচাপ, তাহলে এই যে 760 মিলিমিটার বা 1013.25 মিলিবার, ঠিক আছে, এই যে আমরা এই কথাটা বলছি, কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করব এটা আমরা? তো এইটা আমরা নির্ণয় করতে পারবো কয়েকটি থার্মোমিটার, ব্যারোমিটার রয়েছে, থার্মোমিটার তো তাপমাত্রার জন্য মাপা হয়, আমরা কয়েকটি ব্যারোমিটারের সাহায্যেই বায়ুর চাপ মাপতে পারি। তো এখানে 5টি ব্যারোমিটারের কথা আমি তোমাদের সামনে বলবো। ঠিক আছে? প্রথমেই যেটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে টরেসেলি ব্যারোমিটার। এই টরেসেলি ব্যারোমিটার 1643 খ্রিস্টাব্দে ইতালির যে অধ্যাপক ইভানগেলিস্তা টরেসেলি, সর্বপ্রথম তিনি এই ব্যারোমিটার উদ্ভাবন করেন, এবং তার নাম অনুসারেই এই থার্মোমিটারের নামকরণ করা হয়, সেটা হচ্ছে টরেসেলি ব্যারোমিটার। তো টরেসেলি ব্যারোমিটারের অরিজিনাল রূপ এইটা আমরা এরকম ভাবে দেখতে পাই। কার্যকর কিভাবে করে? এখানে দেখো, অ্যাটমসফেরিক প্রেসার অর্থাৎ যে 760 মিলিমিটার যেটা আলোচনা করা হলো সেটা এইটা ভ্যাকুয়াম, এটা হচ্ছে প্রেসারের কথা বলা হচ্ছে, এটা গ্লাস টিউব, আর অ্যাটমসফেরিক প্রেসার এটা হচ্ছে পারদ, পারদের ওঠানামারও করছে। এই গেল টরেসেলি ব্যারোমিটার। ঠিক আছে? এখানে 2 নম্বর আমরা যে ব্যারোমিটার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে 14 ব্যারোমিটার। এটা কি ফরাসি যন্ত্রবিদ জিন নিকোলাস 14 উদ্ভাবিত পারদযুক্ত ব্যারোমিটার কোনো স্থানের বায়ুচাপ ভার্নিয়ার স্কেলের সাহায্যে এবং সূক্ষ্মভাবে নির্ভুলভাবে মাপার জন্য এই ব্যারোমিটার আবিষ্কার করেছিল। ভার্নিয়ার স্কেল, এই হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলে এখানে পারদটা যখন এই অংশ থেকে এই অংশের মধ্যে লক্ষ্য করা যাবে, সেইটা দেখেই কোনো পৃথিবীর কোনো একটি স্থানের বায়ুর চাপ নির্ণয় করতে পারবো এবং নির্ভুলভাবে মাপা সম্ভব হবে। এটাই হচ্ছে 14 ব্যারোমিটার। তাহলে আমরা কটি ব্যারোমিটার সম্পর্কে আলোচনা করলাম? টরেসেলি ব্যারোমিটার আর হচ্ছে 14 ব্যারোমিটার। এইটা হচ্ছে 14 ব্যারোমিটার, এটা হচ্ছে
টরেসেলি ব্যারোমিটার। ঠিক আছে, এরপরে 3 নম্বরে যে ব্যারোমিটার রয়েছে সেটা হচ্ছে অ্যানিরয়েড ব্যারোমিটার। তো এই যে অ্যানিরয়েড ব্যারোমিটারটা লেখা রয়েছে, এটা দেখে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আগের যে ব্যারোমিটার ছিল সেগুলো কিন্তু সব পারদ যুক্ত ব্যারোমিটার। ঠিক আছে, কিন্তু এইগুলোতে কোথাও কিন্তু পারদের, মানে এই অ্যানিরয়েড ব্যারোমিটারে এখানে পারদের কিন্তু সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। ফরাসি বিজ্ঞানী এল ভিদি আবিষ্কৃত টেবিল ঘড়ির মতো দেখতে পারদহীন যন্ত্রে কাঁটার অবস্থান থেকে, এই যে কাঁটা দেখো সোজা কাঁটাটা চলে গেছে, কাঁটার অবস্থান থেকে সহজেই বায়ুচাপ নির্ণয় করা যেতে পারে। এটা হাজারে ঘরে রয়েছে, যদি এদিকে চলে যায় তাহলে বায়ুচাপ কমে যাচ্ছে, নিম্ন বায়ুচাপ হবে। আর যদি এদিকে চলে যায় তাহলে 1013 হচ্ছে, তাহলে 1010, এটা তাহলে 1013 এরকম জায়গায় পড়তে পারে। 1013 হচ্ছে আমাদের প্রমাণ বায়ুচাপ। আস্তে আস্তে এদিকে বায়ুচাপের পরিমাণ বাড়ছে। কোথায় ব্যবহার করা হয়? বাড়ি, নৌকা, বিমানে ব্যবহৃত হয় এবং আয়তনে ছোট হওয়ায় সর্বত্র গ্রহণযোগ্য। অর্থাৎ আগের যে দুটো ব্যারোমিটার আমরা দেখলাম সেগুলো কিন্তু অতি সহজে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তর করা যাবে না, তাই না? তো সেই জন্য কি হয়, এই যে ছোট ছোট ব্যারোমিটার, অ্যানিরয়েড ব্যারোমিটার খুব ছোট হওয়ায় এগুলোকে আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো এবং বড় ব্যারোমিটারগুলোকেই নির্দিষ্ট একটা জায়গায় আমাদেরকে টানিয়ে রাখতে হয়। এরপরে অল্টিমিটার। দেখো পাশে কালো রঙের যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে অল্টিমিটার। এর সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ মাপা হয় বা পরিমাপ করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয়? বিমান চলাচল ও পর্বত আরোহণে। এই যে পর্বত যাত্রী যারা রয়েছে তারা বড় বড় পাহাড় পর্বত অতিক্রম করে পায়ে হেঁটে, তারা এই যন্ত্র অল্টিমিটার তারা ব্যবহার করে উচ্চতার সঙ্গে বায়ুচাপের মাপার জন্য। যে আমরা কতটা উচ্চতায় পৌঁছাচ্ছি সেইভাবে উচ্চতায় গিয়ে এখানে বায়ুচাপ কত রয়েছে তারা সেটা মেজারমেন্ট করেন। 5 নম্বর হচ্ছে ব্যারোগ্রাম। এটাও উচ্চতার সাথেই বায়ুচাপের দ্রুত পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হয়। নথিভুক্ত কিসে হয়? এই যন্ত্র যখন উচ্চতার সঙ্গে মাপা হয় তখন বায়ুচাপের পরিবর্তন ঘটে, তখন এই নির্দিষ্ট যে গ্রাফ রয়েছে এই গ্রাফে এটা সঠিকভাবে তার একটা নির্দিষ্ট পেন দিয়ে সেখানে নথিভুক্ত, তার ডেটা নথিভুক্ত করে। এইভাবে ব্যারোগ্রাম ব্যবহৃত হয়। বিমান চলাচলে এটি অপরিহার্য। ঠিক আছে, এই ব্যারোগ্রাম বিমান চলাচলের ক্ষেত্রে এই ব্যারোগ্রামকে ব্যবহার করা হয়। তাহলে আমাকে কেউ একটু বলো, আমরা এতক্ষণে কটি ব্যারোমিটার সম্পর্কে আলোচনা করলাম? আমরা এতক্ষণে 5টি ব্যারোমিটার সম্পর্কে আলোচনা করেছি। কি কি ব্যারোমিটার সম্পর্কে আলোচনা করেছি একটু বলো। 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল টরেসেলি ব্যারোমিটার। 2 নম্বরে 14 ব্যারোমিটার। 3 নম্বরে অ্যানিরয়েড ব্যারোমিটার। 4 নম্বরে ছিল, আর 5 নম্বরে ছিল ব্যারোগ্রাম, তাই তো? এর মধ্যে বলো অ্যানিরয়েড ব্যারোমিটার এবং অল্টিমিটারের ব্যবহার কোথায় কোথায় করা হয়? হ্যাঁ বলো, ফার্স্টে অল্টিমিটারই বলো, কোনো অসুবিধা নেই। অল্টিমিটার ব্যবহার করা হয় বিমান চলাচল এবং পর্বতা আরোহণে, অর্থাৎ উচ্চতার সাথে বায়ুচাপের যে কি পরিমাপ বা কি সম্পর্ক বা কতটা উচ্চতা উঠলে এইখানে বায়ুর চাপ কতটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা এই অল্টিমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি। আর অ্যানিরয়েড ব্যারোমিটার কোথায় কোথায় ব্যবহার করা হয়?
এবং এর বৈশিষ্ট্য কি? এটাও একটা পারদ ছাড়া ব্যারোমিটার, পারদহীন যন্ত্র। কাঁটার অবস্থান দেখে এটি আমরা সহজেই চিহ্নিত করতে পারি। বাড়ি, নৌকা, বিমান সর্বত্র এই অ্যানিরয়েড ব্যারোমিটারকে আমরা ব্যবহার করা হয়, তাই তো? ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে বায়ুর চাপ বলছি, বায়ুচাপের একক সম্পর্কে ফার্স্টে জানবো। মিলিবার, তাই তো? আচ্ছা, যেহেতু আমরা আগে বেশ কয়েকবার আলোচনা করেছি বা আলোচনা প্রসঙ্গে আমরা বলেছি বিভিন্নবার 1013 মিলিবার বা তার থেকে কম বা বেশি উচ্চচাপ নিম্নচাপ এগুলো আমরা জেনেছি। সেই ক্ষেত্রে তুমি খুব ভালোভাবে উত্তর দিয়েছো, ভেরি গুড। বায়ুচাপ পরিমাপের একক হলো মিলিবার। মিলিবার হলো একটি বল, ঠিক আছে, যা প্রতি বর্গ সেমিতে 1000 ডাইন চাপ দেয়। আর এই ব্যারোমিটারে 1 ইঞ্চি পারদের, অর্থাৎ ব্যারোমিটারে যে 1 ইঞ্চি পারদ যখনই ওঠানামা করে তার সমান হচ্ছে 33.87 মিলিবারের সমান, ঠিক আছে? আর 1 মিলিবার সমান 1000 বার। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রক সমূহগুলো। কি কি নিয়ন্ত্রক রয়েছে? অর্থাৎ প্রাকৃতিক যে কারণে ভূপৃষ্ঠের কোথায় কোন অঞ্চলে বায়ুচাপের পার্থক্য লক্ষ্য করা যায়, কারণ সব জায়গায় তো ভূপৃষ্ঠের সব জায়গায় কিন্তু সমান রকম ভাবে বা একই রকম ভাবে বায়ুর চাপ লক্ষ্য করা যায় না। অঞ্চল ভেদে, স্থান ভেদে এই বায়ুর চাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় এবং তার সাথে বিভিন্ন কারণ, যেমন প্রথম যে কারণ সেটা হচ্ছে উচ্চতা। প্রথমে আমরা দেখি উচ্চতার সাথে বায়ুচাপের কেমন সম্পর্ক। বলা হচ্ছে উচ্চতার সাথে বায়ুর চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায়। ব্যস্তানুপাতিক কি? তার মানে ঠিক উল্টোটা হয়ে যায়। বলা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রতি 274 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ হ্রাস পাচ্ছে, ঠিক আছে? এই জন্য সমভূমির তুলনায় পর্বতে কিন্তু বায়ুর চাপ কম হয়। তাহলে যত আমরা ওপরের দিকে যাব তত কিন্তু বায়ুর চাপ হ্রাস পেতে শুরু করবে। তাহলে উচ্চতা বাড়ছে কিন্তু বায়ুচাপ হ্রাস পেতে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেল, ঠিক আছে? দেখো পাশের ছবিটা একটু তোমরা যদি খেয়াল করো, খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। যদি এই যে অংশটা, এখানে দেখো তাপমাত্রা দেখানো হয়েছে এই সাইডটাতে এবং এখানটাতে প্রেসার দেখানো হয়েছে, ঠিক আছে? এবং এই যে স্তরগুলো দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দেখানো হয়েছে, অল্ট্রোস্ট্র্যাটাস ক্লাউড, যে বিভিন্ন মেঘ, যে মেঘ থেকে আমাদের বৃষ্টি হয়, এর প্লেন চলার স্তর, এবং এই যে মাউন্ট এভারেস্ট সেটাও দেখিয়ে দিয়েছে 8.8 কিলোমিটার, মানে 8848 যে কিলোমিটার দেখানো বলা হয়েছে এখানটাতে, ঠিক আছে? তো এই অংশে দেখো উচ্চতা যত এখানটায় মানে উষ্ণতা যত বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে তাপমাত্রা কিন্তু, মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার এই যে এই দিকটাতে তো তোমার দেখিয়েছে উচ্চতা, তাহলে উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে তোমার বায়ুর চাপ কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, ঠিক আছে? এবং এই যে জায়গাটা এখানে দেখো 1013.25 মিলিবার, এটা হচ্ছে প্রমাণ বায়ুচাপ, এই অংশেই কিন্তু দেখানো হয়েছে, ঠিক আছে? জিনিসটা বোঝা গেল? দেখো এখান থেকে দেখো আমি যদি বায়ুর চাপ এরকম ভাবে, উচ্চতা কি হচ্ছে? উচ্চতা বাড়ছে, প্রথমে এখানে 4 থেকে 5 কিলোমিটার উচ্চতা ছিল এবং আমি দেখো উচ্চতা ধীরে ধীরে এরকম ভাবে ধীরে ধীরে বাড়ছে। তো যদি এই জায়গাটায় আমি যাই 10 কিলোমিটার, এখানে বায়ুর চাপ কত আছে? 300 মিলিবার হবে, বা যদি এই অংশে দেখি তাহলে 400 মিলিবার হবে।
আবার যদি এইখানটাতে দেখি, এখানে দেখো বায়ুর চাপ চলে গেছে 200 মিলিবারে, কমে যাচ্ছে বায়ুর চাপ, ঠিক আছে, এবং এটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। বুঝতে পারছো তো? তাহলে ছবির সাহায্যে আমরা বুঝতে পারছি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমাদের যে বায়ুর যে চাপ সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পায়। কারণ কি? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে অধিকাংশ বায়ুকণা কি হয়, এই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলেই অবস্থান করে, এবং উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে কি হচ্ছে, বায়ুর ঘনত্ব, ওজন সবটাই কমে যাচ্ছে। তাহলে বায়ুর ঘনত্ব এবং ওজন যদি কমে যায় তাহলে বায়ুর চাপও কমে যাচ্ছে, ঠিক আছে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত থাকে? প্রায় 100%। কারণ এই যে সমুদ্র পৃষ্ঠে এইখানে বায়ুমণ্ডলের যাবতীয় যে বিভিন্ন কণা এই অঞ্চলে অবস্থান করে। আবার 6 কিলোমিটার উচ্চতায় তা চলে যায় 50%-এ, ঠিক আছে। 18 কিলোমিটার উচ্চতায় দেখা যায় 10%, এবং 32 কিমি উচ্চতায় মাত্র 1% হয়ে যায়। অর্থাৎ বায়ুমণ্ডলের 99% বায়ুচাপ এই 32 কিমির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে প্রথম যে কারণ উচ্চতা, সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারলাম। এরপরে যে কারণগুলি রয়েছে 2 নম্বরে, সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতার সাথে এই যে বায়ুর চাপ যেটা আমরা আলোচনা করছি, কেমন সম্পর্ক রয়েছে? উষ্ণতার সাথে এই বায়ুচাপেরও ব্যস্তানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায়। কেমন ব্যস্তানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে? বলা হচ্ছে উষ্ণতা যদি বাড়ে বায়ুর চাপ কিন্তু কমবে। তার মানে উষ্ণতা বাড়ছে মানে কত? 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে যদি 35 হয় তাহলে বায়ুর চাপ কিন্তু সেখানে কমে যাবে, তখন সেখানে নিম্ন চাপের অবস্থা সৃষ্টি হবে। আর উষ্ণতা যদি কমে যায় বায়ুর চাপ কিন্তু বাড়বে। তাহলে উষ্ণতা কমে যাচ্ছে মানে কত? ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, তখন সেখানে উচ্চচাপ অবস্থা বিরাজ করবে। পাশের ছবিটা একটু দেখো, দেখলে বুঝতে পারবে কুল অথবা ড্রাই এবং মোর ডেন্স, অর্থাৎ ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাস কি হচ্ছে? ঠান্ডা বাতাস যেখানে সব এক জায়গায় জড়ো হয়েছে, বেশি ঘনত্ব হয়েছে, তো হায়ার উচ্চচাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানটাতে গরম বাতাস, এখানে দেখো ঘনত্ব অনেকটাই কম, ঘনত্ব কম হওয়ার জন্য লোয়ার অ্যাটমসফেরিক প্রেশার। 1 নম্বর 2 নম্বর কারণটা এখানে আবার বলে দেওয়া হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু প্রসারিত হয়, ফলে কি হয়? ঘনত্ব কমে যাচ্ছে এবং হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফলে বায়ুর চাপ কম হয়। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বৃদ্ধি পেয়ে চাপ হ্রাস পায়। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে বা গ্রীষ্ম ঋতুতে নিম্নচাপ সৃষ্টি হয়। তাহলে কখন নিম্নচাপ সৃষ্টি হয়? নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্ম ঋতুতে নিম্নচাপ সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল যে উষ্ণ বায়ু হয়ে গেলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বৃদ্ধি পেয়ে যায় তখন তার চাপ হ্রাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 নম্বর কি বলছে? শীতলতা বাড়লে, এই ছবিটার সঙ্গে রিলেট করো, সংকুচিত বায়ু সংকুচিত হয়ে যায় এবং বায়ুর যে কণাগুলি, এই যে কণাগুলি ঘন সন্নিবিষ্ট হয় এবং বায়ুর চাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠান্ডা বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, কমে গিয়ে কি হচ্ছে? চাপ বৃদ্ধি পাচ্ছে। চাপ বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে? 2 মেরুতে এবং শীত ঋতুতে কিন্তু উচ্চচাপ সৃষ্টি হয়। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম নিরক্ষীয় অঞ্চলে বা গ্রীষ্মকালে নিম্নচাপ অবস্থা বিরাজ করে, আর 2 মেরুতে বা শীত ঋতুতে উচ্চচাপ অবস্থা বিরাজ করে। তাহলে এইটুকু ধারণা আমরা তৈরি করতে পারি। গরমকাল আসলেই নিম্নচাপ হয়, তখনই যেহেতু উষ্ণতার পরিমাণটা বেশি থাকে, পাশাপাশি অঞ্চল অপেক্ষা এবং পাশাপাশি বায়ুচাপ অপেক্ষা নির্দিষ্ট ওই স্থানের,
আর শীতকালে উচ্চচাপ অবস্থা বিরাজ করবে। ঠিক আছে। জলীয় বাষ্প, জলীয় বাষ্পের সাথে আমাদের এই যে বায়ুচাপ, তার সম্পর্কও বলা হচ্ছে বিপরীত সম্পর্ক। কারণ আর্দ্র বায়ুর চাপ কম এবং শুষ্ক বায়ুর চাপ বেশি হয়। আর্দ্র বায়ু কেমন হয়? তাহলে আর্দ্র বায়ু যেহেতু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হয়, ঠিক আছে, ফলে তা কি হয়, ঊর্ধ্বগামী হয়ে যায়, উপরের দিকে উঠে যাচ্ছে, তার ফলে তার বায়ুর চাপটা কমে যাচ্ছে। অন্যদিকে জলীয় বাষ্পহীন শুষ্ক বায়ু, যেটাতে জলীয় বাষ্প ধারণ করতে পারছে না, জলীয় বাষ্প শুষ্ক বায়ু কি হচ্ছে, ভারী হওয়ায় বেশি চাপ দিচ্ছে। এই জন্য শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। ঠিক আছে, এই হচ্ছে কারণ। তাহলে জলীয় বাষ্পের সাথেও কিন্তু আমাদের এই বায়ু চাপ, তারও কিন্তু তোমার ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে। এই যে জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ু অপেক্ষা হালকা হয়, তোমাদের কাছে মাথায় রাখতে হবে জলীয় বাষ্প সাধারণ যে বায়ু, সেই বায়ু থেকে কিন্তু হালকা হয়। এই জন্য বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু হালকা হয়ে কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে, বায়ুর চাপ কি হচ্ছে সেখানে, কমে যাচ্ছে। আর জলীয় বাষ্পহীন যে শুষ্ক বায়ু, শুষ্ক তো আমাদের এখানে কখন হয়, শীতকালে হয়। আর জলীয় বাষ্পপূর্ণ বায়ু কখন দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে দেখা যায়। তাহলে সেই জন্য বলছে শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুচাপ কম হয়, কারণ বর্ষাকালে নিম্নচাপের পরিমাণ কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এবং বর্ষাকালে নিম্নচাপ, যেহেতু জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হয়, তাই নিম্নচাপ হয়, এবং নিম্নচাপ হওয়ার দরুন কি হয়, বিভিন্ন অঞ্চলে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হয়। ঠিক আছে। এর পরের যে দুটি কারণ রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি আর স্থলভাগ ও জলভাগে বন্টন। ঠিক আছে। পৃথিবীর আবর্তন গতি, এই আবর্তন গতির সাথে আমাদের বায়ুচাপের কি পরিবর্তন লক্ষ্য করা যায়, ছবিগুলো দেখো, আমি যখন বলছি ছবিগুলো দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বলা হচ্ছে, পৃথিবীর প্রবল গতি, তাহলে পৃথিবী তো নির্দিষ্ট নিজ অক্ষের উপরে ঘুরে চলেছে, তাহলে যখন তার নিজ অক্ষের উপরে ঘুরে চলেছে প্রবল গতিতে, তখন কি হয়, একটা কেন্দ্র বিমুখ শক্তি সৃষ্টি হয়। অর্থাৎ এই যে ঘুরে যাওয়ার জন্য যদি একটা নির্দিষ্ট জায়গার উপরে জোরে ঘোরাও, তাহলে কেন্দ্রে যা থাকবে সেই অংশগুলো কি হবে, বাইরের দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে, তাই তো। যেমন দেখো এইখানে একদম একটা কেন্দ্র, এখানে বায়ুর চাপ বলছে 1024 মিলিবার। ঠিক আছে। এবং দেখো তীর চিহ্নগুলো দেখো, তীর চিহ্ন, এবং অতিরিক্ত জোরে ঘোরার জন্য কেন্দ্র বিমুখ, অর্থাৎ এই অংশ থেকে বায়ুর চাপগুলো বাইরের দিকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে, বায়ু প্রবাহ বাইরের দিকে চলে যাচ্ছে। এবং যেহেতু শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বিক্ষিপ্ত হয়ে বায়ুর পরিমাণ কমে যাচ্ছে, কমে যাওয়ার জন্য কি হচ্ছে, নিম্নচাপ। তাহলে দেখো 1020 আরো কমে গেল, 1016 আরো কমে গেল, তাহলে ধীরে ধীরে বায়ুর চাপ কিন্তু এই অঞ্চলে কমে যেতে থাকছে, অর্থাৎ নিম্নচাপ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে। এই নিম্নচাপের পরে তারপরে কি হয়, এবার এই যে বিক্ষিপ্ত বায়ুটা বাইরের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেল, বেরিয়ে গেল, তখন সেই বায়ুগুলো বিভিন্ন জায়গায় মিলিত হয়ে কি হয়, বায়ুর পরিমাণ বেড়ে যায়, বেড়ে গিয়ে সেখানে উচ্চচাপ সৃষ্টি করে। ঠিক আছে। আবর্তনের ফলে বায়ু বিক্ষেপের জন্য নিরক্ষীয় অঞ্চলে, এই যে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলেই কিন্তু আমাদের নিম্নচাপ অবস্থা
লক্ষ্য করা যায়। আর ক্রান্তীয় অঞ্চলে, এই যে ক্রান্তীয় অঞ্চল, এখানে উচ্চচাপ অবস্থা বিরাজ করে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে স্থলভাগ ও জলভাগের বন্টন, অর্থাৎ এর উপরে বায়ুর চাপ কিভাবে পরিবর্তন হয়। তো আমরা জেনে এসেছি যে স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত তাপ গ্রহণ করে, আবার দ্রুত তাপ বর্জন করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর জলভাগ কি হয়, অতিরিক্ত বেশি সময় ধরে যেমন জল গরম হয়, আবার দীর্ঘ সময় ধরে সেই গরম জল খুব ধীরে 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 ঠান্ডা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ফলে গ্রীষ্মকালে কি হয় বা দিনের বেলাতে জল অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয়ে যায়। তাহলে অধিক উত্তপ্ত হয়ে যাওয়ার মানে কি, সেখানে নিম্নচাপ সৃষ্টি হলো, কিন্তু মহাসাগরে শীতল থেকে উচ্চচাপ সৃষ্টি করে, তাই না। আর শীতকালে কি হয়, শীতকালে রাতের বেলায় স্থলভাগ দ্রুত শীতল হয়ে যায়, হয়ে উচ্চচাপ সৃষ্টি হয়, কিন্তু মহাসাগরগুলি উষ্ণ থেকে নিম্নচাপ বিরাজ করে। দেখো, এই যে দিনের বেলা সমুদ্র থেকে ঠান্ডা বাতাস কোথায় আসে, স্থলভাগের দিকে আসে। এই তীক্ষ্ণ দেখো, সি ব্রিজ, নিম্নচাপ যখন স্থলভাগে হচ্ছে, তাহলে এই অঞ্চলের বায়ু কি হচ্ছে, হালকা হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর এই জায়গায় হালকা বায়ু হয়ে যাওয়ার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু দিনের বেলা গেল। রাতের বেলা কি হয়, ঠিক উল্টোটা হয়। রাতের বেলা এই স্থলভাগ অপেক্ষা জলভাগ তখন একটু বেশি উত্তপ্ত থাকে। তাহলে তখন জলভাগ যখন উত্তপ্ত হচ্ছে, তখন এই অঞ্চলের বায়ু কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, নিম্নচাপ অবস্থা হচ্ছে। তখন স্থলভাগ থেকে ল্যান্ড ব্রিজ, দেখো স্থল বাতাস, ল্যান্ড ব্রিজ কোথায় আসছে, সমুদ্রের দিকে আসছে। আর দিনের বেলা সামুদ্রিক বাতাস কোথায় যাচ্ছিল, স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। এরকম ভাবে আমরা স্থলভাগ এবং জলভাগের বন্টনের জন্য উচ্চ মানে বায়ুর যে চাপ, সেই চাপের তারতম্য হতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণে আমরা যতটুকু আজকে আলোচনা করতে পেরেছি, যে বিভিন্ন ব্যারোমিটার সম্পর্কে আলোচনা, বায়ুর চাপ সম্পর্কিত আলোচনা, এবং সর্বোপরি প্রধান যে অংশ, যে বায়ুচাপের তারতম্যের কারণসমূহ, এই যে আলোচনা, এখনো পর্যন্ত কারোর কি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? হয়নি। আচ্ছা, আমি তা সত্ত্বেও আরো একবার বলছি তোমাদেরকে, আমি এই নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে যেটুকু আমরা আলোচনা করেছি, তার থেকে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে, তার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে নোট ডাউন করে নাও। তোমরা যখন বাড়িতে এই নির্দিষ্ট চ্যাপ্টারটি একটু পড়বে বই থেকে, তখন এই প্রশ্নগুলো সামনে রেখেই নির্দিষ্ট প্রশ্নগুলোই তোমরা পড়বে। তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি একটা নির্দিষ্ট প্রশ্নের জন্য এই নির্দিষ্ট উত্তরটা আমি আলোচনা করছি বা পড়াশোনা করছি। তাতে তোমাদের একটু মনে রাখতে বেশি সুবিধা হবে। ঠিক আছে, সবাই এই প্রশ্নগুলো ভালোভাবে নোট ডাউন করে নাও, এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি বুঝতে না পারো যে এই নির্দিষ্ট প্রশ্নটির কোন নির্দিষ্ট উত্তরটি আমাকে লিখতে হবে, সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, তো প্রশ্ন সম্পর্কে কারোর কি কোনো জিজ্ঞাসা করার কিছু আছে? আচ্ছা, নেই। তাহলে আজকে আমাদের এই ক্লাস এই পর্যন্তই থাকবে। পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী নতুন যে অংশ রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করব। ততক্ষণে সবাই এই আমার দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু বাড়িতে ভালোভাবে দেখে নেবে, এবং তোমরা সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।